শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিরা ইউসুফ মেমি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন মিষ্টি মিষ্টি বন্ধুরা এবং তারা ভীষণ প্রতিভাবান। আর থাকেন জুমে আমাদের বন্ধুরা। আপনারাও চাইলে জুম আড্ডায় যুক্ত হতে পারেন, শুধুমাত্র নারীরা। এখানে জুম আইডি এবং পাসকোড দেওয়া আছে। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে, আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। শুভ সন্ধ্যা। তোমাদেরকে তুমি বলছি, তোমরা সবাই শিক্ষার্থী, বাচ্চা মানুষ, আমার সন্তান সমতুল্য। তো প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। ভীষণ খুশি হলাম যে তোমরা ভীষণ খুশি খুশি মনে এসেছে এবং একটা সুখবরও পাবো তোমাদের আজকের এই প্রোগ্রামে। যাই হোক, প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি মাইশা মাসফিকা তানিসা, শিক্ষার্থী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। রিফাত আরা জুঁই, শিক্ষার্থী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। অদ্রিতা দাস, শিক্ষার্থী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। সবাই একই বিশ্ববিদ্যালয়ের এবং কি একই সমসাময়িক সবাই? ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম কোনো কিছু নাকি ফাইনাল ইয়ার? একই বর্ষে? আমি ফাইনাল ইয়ার। আচ্ছা আচ্ছা। আর তুমি তো মনে হয় সেকেন্ড ইয়ার। আমি এখন ফোর্থ সেমিস্টারে উঠছি। আচ্ছা আচ্ছা, আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা মাইশাকে দিয়ে শুরু করি। মাইশাকে তো দেখে মনে হচ্ছে মাইশা একেবারেই মনে হয় নাটকের সাজে সেজে আসছে, ভীষণ কালারফুল, ভালো লাগছে। থ্যাংক ইউ। তো মাইশা, এই বিষয়ে পড়তে আসার ইচ্ছাটা কেন? তার আগে আমি আরেকটু কথা বলি। আজকের আমাদের বিষয় হচ্ছে জীবনের প্রতিফলন। এই বিষয়টা কিন্তু সবকিছুর সাথে মিলে যায়। আজকে জীবনের যে প্রতিফলন, হয়তো কখনো তোমরা স্বপ্ন দেখেছো অভিনয় করবে বা অভিনয়ের কোনো কিছু ভেবেছো বা অনেক কিছু হতে পারে, সেটারই একটা প্রতিফলন হয়তো তোমাদের জীবনে ঘটছে। একটা না একটা মানুষের জীবনে কিন্তু প্রতিফলন এভাবেই ঘটে। ভুল করলে ভুল প্রতিফলন, ঠিক করলে ঠিক প্রতিফলন। তোমরাই বুঝতে পারবে যে তোমাদের জীবনের ভাবনাগুলো, চিন্তাগুলোর প্রতিফলনগুলো কি হচ্ছে। এবং এইটাই হচ্ছে একেবারে মোক্ষম সময় জীবনের। এই সময়টা ভুল করা মানেই ভুল। তো চলে যাচ্ছি তোমার এই বিষয়ে পড়া এবং তোমার ইউনিভার্সিটির গল্প। আমার ছোটবেলা থেকে আসলে নাটক করব বা অভিনয় করব এই ইচ্ছাটা বরাবর ছিল না। আমার পরিবার আমাকে সবসময় বলেছে জীবনে প্রথম, ক্লাসে প্রথম হতে হবে, একটা জীবন সংগ্রামের ব্যাপার। তো আমি ইন্টার পর্যন্ত সায়েন্সে ছিলাম। তো পারিবারিক ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে অনার্স করব। আচ্ছা। তো এরপর আমার মনে হলো যে আসলে ঠিক বিজ্ঞানটা আমার জীবনটাকে যে আমি যেভাবে দেখতে চাই বা যে রস বোধটা আমি উপভোগ করতে চাই সেটা দিচ্ছে না। তো কি করা যায়? তো অভিনয় জিনিসটা হঠাৎ করেই মনে হলো যে না, আমি কোনো জায়গায় হয়তো বা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি। পড়ালেখা যেহেতু করতে হবে, তাহলে বিজ্ঞানটা একটু কাঠখোটা এবং আমি যেহেতু একটু ইন্টারেস্টই পাচ্ছ না। হ্যাঁ, বিজ্ঞানে ইন্টারেস্ট পাচ্ছিলাম না। তখন মনে হলো যে না, কিছুতে ভালো লাগাটা আসল। হ্যাঁ, আমার ভালো লাগাটা কোথায়? তো ইউনিভার্সিটিতে ওঠার সময় মনে হলো যে আমি নিজেকে একটু জিজ্ঞেস করি যে আমার কি ভালো লাগে। তো মনে হচ্ছিল হ্যাঁ, আমি স্কুলে ছোট থাকতে একটু মঞ্চে উঠতাম, তো ওই জিনিসটা আমি খুব ইন্টারেস্ট পেতাম। এবং সবচেয়ে প্রধান এবং প্রথম কথা হলো যে আমি খুব পরিশ্রম করতে পারি এই জায়গায়, যে একটা নাটকের স্ক্রিপ্ট পড়া বা অভিনয়ে সারাদিন রিহার্সাল করা, এই জিনিসটা আমার খুব একটা পরিশ্রমী মানুষের অনেক অ্যাটিটিউড বলে দেয়। আমি মেকআপ রুম থেকেই তোমাকে আমি ফলো করেছি যে তোমার ভেতরে সে জিনিসগুলো আছে, হেল্পফুল একটা ব্যাপার আছে, পরিশ্রমী একটা ব্যাপার আছে। তিনজনের মধ্যে আমি স্পেশালি আমি তোমার কিছু জিনিস আমি খেয়াল করেছি যে মানুষের অ্যাটিটিউড বলে দেয় মানুষ কতটা পরিশ্রমী। তো নাট্যকলা বিভাগে এজন্যই ভর্তি হওয়া যে আমার কাছে মনে হয়েছে যে আমি অভিনয়ের ক্ষেত্রে রূপ রস গন্ধ আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি আমি পরিশ্রমটা এই জায়গায়। এই গল্পে আবার আসবো, আমরা যাই তোমার অদ্রিতা দাস তোমার কাছে। তোমার শুরুটার গল্পই শুনি, আর প্রতিফলন ব্যাপারটার মধ্যে যদি তুমি কিছু খুঁজে পাও আজকের বিষয় জীবনের প্রতিফলন, এটার সাথে মিলিয়ে তুমি
তোমার গল্পটা একটু বলো আমার ছোট্ট করে। বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। আমার বাবা হচ্ছে গিয়ে থিয়েটার করতেন, তখন আমি অনেকটা ছোট। তো তখন থেকে বাবাকে দেখতাম যে খুব মানে পরিশ্রম করছে, স্ক্রিপ্ট পড়ছে, সে যাবে, মঞ্চায়ন হবে তার নাটকটা। তো আমি ছোট থেকে আবার করতাম কি, বাবাকে মিমিক্রি করে করে দেখাতাম, মিমিক্রি করতে খুব ভালোবাসতাম। তো কখনোই আমার হচ্ছে মিডিয়া রিলেটেড মানে কিছু করবো এই ব্যাপারটা ছিল না, আমাকে সবসময় পড়াশোনায় ইনভলভ করতো, নাচের সাথে। ছোটবেলায় হ্যাঁ হ্যাঁ, নাচের সাথে খুব মানে আমার অ্যাটাচমেন্ট ছিল, আমি ক্লাসিক্যাল করতাম। আচ্ছা আচ্ছা। তো পরে বাবা যখন নাকি বাসায় ফিরতো, আমি মিমিক্রি করে করে দেখাতাম, তুমি এভাবে বলছো না, এটা করছো না, খুব ইয়ে করতাম। তো আমাকে ওরা সবসময় মানে মানে চেয়ে আসছে যে বিজ্ঞান বিভাগে হয়তো বা পড়বো, বিজ্ঞানের কোনো ডাক্তার হব। হ্যাঁ, কিন্তু আমি কি হয় আপু, আমি যখন ক্লাস 6-7 উঠি তখন থেকে আমার মিডিয়াতে জার্নিটা শুরু। আচ্ছা, আমি টিভিসি করতাম, টেলিফিল্মে কাজ করেছি, তো সবকিছু মিলে ক্যামেরার সামনে আসার প্র্যাকটিসটা তোমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাহসটা তো হ্যাঁ, তো তখন থেকে হচ্ছে গিয়ে মানে আমার ওইভাবে ইচ্ছা ছিল না যে আমি এই বিভাগটাতে চলে আসব, কিন্তু এটা হচ্ছে গড নোজ আমি কিভাবে চলে আসছি। ওই যে ভালো লাগা, প্রতিফলন। হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও ওর মতো স্বপ্ন দেখেছিলে, ভেতরে জমে ছিল। আর বাবা ফিল করতে পারতো যে ও এই জায়গাটাই হয়তোবা ভালো করবে, ওরে হয়তোবা মেডিকেলে আমরা চাচ্ছি, কিন্তু ওর জায়গাটা হয়তো মেডিকেলের জন্য। আমরা একটু জুইয়ের কাছে ফিরে যাই। জুই, তোমার গল্পটা বলো, এবং তোমার জীবনে আমি একেবারে সরাসরি আজকের বিষয়টা নিয়ে তোমাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে জীবনের প্রতিফলন বিষয়টা তো তুমি বুঝেছো, তো তোমার জীবনের প্রতিফলনগুলোর উপলব্ধিগুলো আমাকে একটু বলবে, যে ছোটবেলায় এই দেখেছো, এটা ভেবেছো, এরপরে এটা হতে চেয়েছিলে, সেটার প্রতিফলন ঘটেছে, বা যা ভেবেছিলে ভুল ভেবেছো। আছে না, যেমন বাবা মা কখনো তো সন্তানের খারাপ কিছু চায় না, চায় আকাশ ছোঁয়া সন্তান কিছু একটা হোক, সবসময় তো মেলে না সেটা। আর আমার যেটা হয়েছে যে আমি ছোটকাল থেকে হতে চেয়েছিলাম, আমারটা একদম ভিন্ন। ওই আমার ফ্যামিলিও, আমার মাও চাইতেন, বাবাও চাইতেন যে আমি ডক্টর হই। ফ্যামিলি তো প্রথমে গাইড করবে যখন আমরা ছোট থাকি। দেন আমার আম্মু বললো যে না, পড়ালেখার পাশাপাশি তো কিছু একটা করা উচিত, একটা ক্রিয়েটিভ কিছু থাকা উচিত সেই সময়। হ্যাঁ, তো আমার লাকিলি আমার বোন যখন ডান্স শিখতে যেতেন তখন আমি এমনি যে বসে থাকতাম। তো আমার আম্মু বললো যে না, ওকে নিয়ে যাই, ও তো বিরক্ত হয়ে যাবে। তারপর আমাকে ভর্তি করলেন। তখন আমি নাচ শেখা শুরু করলাম। তখন আমার মনে হলো যে না, যে আমি নৃত্যশিল্পী আমার হতে হবে। আচ্ছা, তোমার আমার আম্মা দেখলেন যে না, এই মেয়ে তো এমন ভাবে নাচকে গিলে খাইছে যে এই মেয়ে তো এখন পড়ালেখা করতে চায় না। তো ক্লাস 5-এ থাকতে ওইটা আম্মু অফ করে মানে রেখেছিল। দেন এরপর অনেক কষ্ট পাওনি? মানে এরপর আমার কাছে মনে হয়েছিল যে পড়ালেখা করি, মানে কোনো রকম জাস্ট এখান থেকে পড়ালেখা করে একবার, আমি আম্মুর সময় বলতাম যে একবার জাস্ট আমি কলেজ টপকায় শেষ করি, তারপর এবার আমি আমার মতন থাকবো। তো এরপর যেটা হলো, আমি কিন্তু কখনোই মানে থিয়েটার দেখি নাই। থিয়েটার কি, মঞ্চ কি, নাট্যকলা কি, নাটক কি, এটা এমন ভাবে তোমাকে পড়ার মধ্যে ডুবিয়ে রাখে দেখাই হয়নি আমার। আমি যতটুকু মানে আজকে এখন যতটুকু আমি নাটক করি বা যেটুকু শিখেছি এখান থেকেই। এর আগে আমার মঞ্চের সাথে কোনো রকমের সম্পৃক্ততা বা বোঝাপড়াটা ছিল না। তো হুট করে আমি ফেসবুকের মাধ্যমে কোভিডের টাইমে, ঘরে থাকা তো পসিবল না, আমার তো ভর্তি করতে হবে। আবার তানিসার কথার রেশ ধরে আমি বলতে চাই যে আমার আবার মানে গড ভাতা পড়াশোনা করবো, এটাও ভালো লাগতেছে, ভালো লাগে না। তাহলে কি করা যায়? কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগতো না। ডান্স নিয়ে তখন আমি জানতাম না যে নৃত্যকলা নিয়ে পড়া যায় বা কিছু, কি করা যায়। পরে দেখলাম না, মঞ্চ থিয়েটার বিষয়ে পড়াশোনা হচ্ছে। তখন আমি ভাবলাম যে না, একবার একটা রাস্তায় যাওয়া উচিত, একটা রাস্তায় যাই, এরপর বাকিটুকু দেখা যাবে। সেটাই। এরপর যেটা হলো, মানে এখন আমার ভিতরে যেটা মানে হচ্ছে বা হয়, এখন অবশ্যই মানে এখন আমি আর মানে নাটক বা মঞ্চ, ফ্লোর, থিয়েটার, তার বাইরে এখন বাইরে কিছু ভাবতে পারছো না। এটাই স্বাভাবিক, কারণ
এই শিল্পটা এমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। কিছু বলতে চাচ্ছ তুমি মাইশা? যেমন যে আপু বলছিলেন যে কোথাও নাট্যকলায় পড়া যায় বা মঞ্চ নিয়ে পড়া যায়, এটাই আসলে আমরা জানতাম না। কারণ পাবলিক ছাড়া বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে থিয়েটার ডিপার্টমেন্ট নেই। তো যারা আমরা পাবলিকে পড়া হয়নি কোনো এক কারণে, তো তাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজন কলা এত সুন্দর একটা সুযোগ যে আমরা থিয়েটারে পড়তে পারছি। তো ভালো লাগছে। এবং এখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্র সৃজন কলা, সৃজন কলা শব্দটাই তো সব বলে দেয় একদম। এবং আমাদের যে মানসিক আনন্দ এই ডিপার্টমেন্টে পড়ে, এটা হিউজ। এবং এই পাওয়াটা আমাদের লিপন স্যার, আমাদের রাজ্জাক স্যার, আমাদের ধীমান স্যার, মহসিনা ম্যাম, আমাদের ওনারা এত আগলিয়ে এত সুন্দর করে প্রিপেয়ার করছেন মঞ্চের জন্য, এটা অ্যামেজিং। যেটা আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে থিয়েটার ডিপার্টমেন্ট পাচ্ছি এবং এত আদর্শ কিছু শিক্ষক পেয়েছি আমরা, যে আমাদের জন্য ব্লেসিং। একদম। অদ্রিতা, তুমি কিছু বলতে চাও? আমি হচ্ছে, যেটা সত্যি কথা, প্রথম যখন আমি এই বিভাগে ভর্তি হই তখন মানে একটু কনফিউজ ছিলাম আসলে বিষয়টা কেমন। আমি তো কাজ করেছি, মিডিয়াতে কাজ করেছি, কিন্তু আমার সাথে কি বিভাগে একটু থিয়েটারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো পরে দেখলাম এই বিভাগের মতো এত এনজয় এবং টিচাররা এত ফ্রেন্ডলি, টু বি অনেস্ট আমি কোথাও পাইনি, কোথাও আমি দেখিনি। হ্যাঁ, মানে প্রত্যেকটা টিচার কারে রেখে কাকে বলবো, মানে খুবই মানে স্নেহ দিয়ে আমাদেরকে পড়াশোনাগুলো করায়। সেটাই, মানে কাজ শেখার মাঝে যদি আনন্দ না থাকে, বন্ধুত্ব না থাকে, তো সেই শেখার তো কোনো মূল্য নেই আসলে। তো তোমাদের সামনে নাটক আছে, এই গল্পে আসছি। একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে তোমরা গল্প জমিয়ে রাখো, মজার মজার আরো আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। গল্প কিন্তু অনেকটা রয়ে গেছে, কিছুই বলা হয়নি। আসলে আজকে যে বিষয়টি জীবনের প্রতিফলন, এটা আমরা প্রতি মুহূর্তে আমাদের উচ্চারণ করার কোনো প্রয়োজন মনে করি না। এটাই যে যা কিছু ঘটছে এটাই আমাদের প্রতিফলন। আজকে এখানে এসে যে গল্প করছি, এটাও একটা জীবনের প্রতিফলন। হয়তো ভাবছিলাম যে আড্ডাটা কেমন হবে, কীরকম হবে, ভীষণ ভালো লাগছে। আর এই যে আজকে বাচ্চারা যে এই উপস্থিত আছে, আমি বাচ্চাই বলবো, ওরা ভীষণ ভয়ে ছিল যে কি যেন একটা হবে। আসলে একটা আড্ডাই হচ্ছে আমাদের। ফিরে যাচ্ছে আবার আমাদের স্টুডিওর বন্ধুদের কাছে। বন্ধু কি বলবো, ওই তো সন্তান সমতুল্য আমার। যাই হোক, মঞ্চ নাটক করছো, এটা কিন্তু একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার। কারণ মঞ্চ নাটক হচ্ছে আমার কাছে যে তুমি তাৎক্ষণিক পেয়ে যাচ্ছ, তোমার কি বলে ওটাকে, তোমার অভিনয়টা কেমন হলো না হলো, তাৎক্ষণিক তুমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছ, মন্তব্যটা। এবং নিজেকে প্রতিবার প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি প্রতিবার মঞ্চায়নে নিজেকে তৈরি করতে পারছো। এটা একমাত্র মঞ্চ নাটকে এই সুযোগটা। কিন্তু দীর্ঘ সময় রিহার্সেল, হ্যাঁ, প্রথমে স্ক্রিপ্ট প্রম্পটিং, তারপরে ব্লকিংয়ে যাওয়া, এই ফাঁকে স্ক্রিপ্টটা মুখস্থ করা, এর সাথে যোগ হয় কস্টিউম, এর সাথে যোগ হয় মিউজিক, এর সাথে যোগ হয় প্রপ, সেট, অনেক কিছু। মানে চিন্তার ব্যাপার, মানে চিন্তার বাইরে মানুষ হয়তো বোঝেও না, অনেকে যাদের ধারণা নেই। তো আমি জুইকে দিয়ে শুরু করি। জুই, এই নাটকে যে ক্যারেক্টার, প্রথমে তুমি আমাকে নাটকের নাম, কার লেখা, কার ডিরেকশন, এগুলো বলবে। এবং এই নাটকে অভিনয়ে যে তোমাকে কাস্ট করা হয়েছে যে চরিত্রে, এরকম কি হয়েছে যে চরিত্রটা তোমার পছন্দ ছিল না কিন্তু তোমাকে করতে হয়েছে? না, এই যে এখন আমি নাটকের নামটাই বলি, আমরা এবার যে নাটকটা মঞ্চায়িত করছি এটা হচ্ছে অ্যানিমাল ফার্ম, আর এটা জর্জ ওয়েলের লেখা। আর আমি করছি হচ্ছে মুরিয়াল ক্যারেক্টার। এটা আরেকটু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার, যে এটা মেল ক্যারেক্টার ছিল, সেটাকে আমার যে টিচার ডিরেক্টর ফিমেল ক্যারেক্টার কনভার্ট করেছেন। আচ্ছা, যিনি ডিরেক্টর ওনার নাম কি তোমার শিক্ষকের? সাইদুর রহমান লিপন। আচ্ছা আচ্ছা। তো স্যার এটাকে ফিমেল ক্যারেক্টারে নাট্যরূপ দিয়েছেন। হ্যাঁ, নাট্যরূপ, এটা তো উপন্যাস, হ্যাঁ, এটার পুরো নাট্যরূপ সাথে নাট্যরূপটা দেওয়া হয়েছে। সেটার মধ্যে হচ্ছে আমাদেরই, মানে আমার ব্যাচেরই একজন সহপাঠী সৈয়দ নজরুল, উনি দিয়েছেন। আর বাকি ওনার সাথে আরো অনেক সহযোগী সহকারী টিম ছিল। তো আমার প্রথম থেকেই
মানে এই ক্যারেক্টারটা আমার পছন্দের ছিল। ইনফ্যাক্ট আমি এটা চাচ্ছিলাম যে মানে যে করেই হোক এটা একটু ফিমেল ক্যারেক্টার যদি হয় তাহলে আমি যদি করতে পারি, আমার যাতে সেই সৌভাগ্যটা হয়। এটারও কারণ আছে, কারণ এই পর্যন্ত আমরা যে সেমিস্টারগুলোতে যে নাটকগুলো আমি করেছি সেটাতে খুবই সফট, খুবই নরম বা বুঝানো থাকে না, লক্ষ্মী শান্ত এরকম ক্যারেক্টার। এবারে যে ক্যারেক্টারটা আমি করছি এটা টোটালি আমার ব্যক্তিগত জায়গা থেকে ভিন্ন, যে খুবই একদম বুদ্ধিজীবী টাইপের, খুবই সে নলেজেবল, সে কবি, সে কথায় কথায় কবিতা বলে একজনকে খোঁচা দিয়ে দিচ্ছে বা। আর এই ক্যারেক্টারটা যেটা হচ্ছে যে বুদ্ধিজীবী ক্যারেক্টার, আমরা থাকে না অনেকেই অনেক কিছু বুঝি, সমাজে অনেকে অনেক কিছু জানি যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, আমি সব মানে বুঝতে পারছি, বাট আমি সেটা বলতে পারছি না বা ওটার বিষয়ে আমি কোনো প্রতিবাদ করছি না। তো এই মুরিয়াল ক্যারেক্টারটা সেই একটা ক্যারেক্টার। আচ্ছা মাইশা, আজকের তো বিষয়টা জীবনের প্রতিফলন, তো তুমি কি এই নাটকের মধ্যে এই বিষয়টাকে খুঁজে পাচ্ছ তোমার এই মঞ্চ নাটকে? আমাদের অ্যানিমাল ফার্মটা এখনকার সমসাময়িক এবং যে কোনো রেভলিউশন, যেমন অ্যানিমাল ফার্ম লেখাই হয় হলো রাশিয়া বিপ্লবের। গতকালই জাস্ট পড়ছিলাম একটু, আমার একটা নাটকে এটা একটা অংশ বিশেষ ছিল, এটা নিয়ে গল্প ছিল, তো দেখো কিরকম টেলিপ্যাথি মিলে গেল একদম। এবং এটা আমাদের গত বছর আমরা একটা বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন একটা সমাজের যাত্রা শুরু হয়। অ্যানিমাল ফার্মটাও এরকমই, এবং অ্যানিমাল ফার্ম 1945 সালে প্রকাশিত হয় এবং অনেক দেশে কিন্তু এখনো ব্যান্ডেড এই উপন্যাসটি। তো এটা একটি সাহসী মঞ্চ আমরা করতে যাচ্ছি। আর আমার ক্যারেক্টারটা হলো ক্লোভার, একটা বিপ্লবী ঘোড়া। আচ্ছা, ক্লোভার রিপ্রেজেন্ট করে আমাদের সমাজের যে মেয়েরা বাসায় থাকে, অনেকটা মাদারলি, অনেকটা মাদার নেচার, হাজব্যান্ডের কথা শুনে। হাজব্যান্ড যদি বলে যে নেপোলিয়ান সর্বদাই সঠিক, সেও বলে নেপোলিয়ান সর্বদা সঠিক। যেমন তথাকথিত আমাদের নারীরা যারা হাজব্যান্ডই সর্বদা সঠিক এরকম করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ক্লোভার বুঝতে পারে নিজস্বতা বলে কিছু থাকে। হ্যাঁ থাকে, ক্লোভারের থাকে। সে বুঝতে পারে যে যে বিপ্লবটা আমরা করেছি তা বেহাত হয়েছে, আমাদের কোনো অধিকার আর স্বাধীনতাই অর্জিত হয়নি। আমাদের বিপ্লবকে পুঁজি করে কেউ কেউ এখন তাদের নিজেদের সুযোগ সুবিধা মগ্ন। তো ক্লোভার আমাদের সমাজের নারীদের মধ্যে যারা বিপ্লবকে ক্যারি করে ইনসাইড দেয়ার সেলফ, কিন্তু হয়তোবা বলতে পারে না, হয়তোবা সামনে এসে কথাটা বলতে পারে না, তাদের রিপ্রেজেন্ট করে যে তাদের ভেতরেও অনেক কথা থাকে, তাদের ভেতরেও বিপ্লবটা থাকে, কিন্তু বলার সুযোগ পায় না। সে সামাজিকতা বা পারিবারিক অনেক কিছুর কারণে বা হাজবেন্ডের প্রতি আনুগত থাকার কারণে হয়তো বলতে পারে নাই। ভয় ভীতিটাই আসল, এবং নিজের টিকে থাকার একটা ব্যাপার, টিকে থাকার লড়াই। এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লোভারই বলে যে নিপীড়ক যেই হোক হবেই বিলীন, কারণ আমরা তো একটা নিপীড়ন থেকেই আসছি। একদম। এবং আসার পর স্টার্লিন যেরকম ছিলেন, যে সে বলেছিলেন গণতন্ত্রের কথা, শেষ পর্যন্ত হয়ে ওঠে স্বৈরাচারী। তো এখানে এই নাটকে স্টার্লিনকে রিপ্রেজেন্ট করে নেপোলিয়ান। তো 4 তারিখ আমাদের শো, সবাই সেই গল্পটা পরে হবে, শোটো নিয়ে সব বলবো। তুমি এই তোমার এই যে ক্যারেক্টারটা, সেই একটু 2-4টা ডায়লগ বলো না, আমার খুব ভালো লাগছে। আমার ক্যারেক্টারের একটা ডায়লগ, হ্যাঁ বলো তো। যে বিপ্লব আমরা করেছি তা বেহাত হয়েছে, আমাদের কোনো অধিকার আর স্বাধীনতাই অর্জিত হয়নি। আমাদের বিপ্লবকে পুঁজি করে কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারে মগ্ন। তো এটার মাধ্যমে ক্লোভার মানে বুঝতে পারে, বা তার ইনার যে উপলব্ধিটা, যে এত কষ্ট করে এই রাশিয়ার বিপ্লবটা হলো, এত কষ্ট পর স্টার্লিন আমাদের গণতন্ত্র দেবে, কিন্তু কোথায় সেই গণতন্ত্র? স্টার্লিনও তো সেই নিপীড়ক কি হয়ে ওঠে একটা সময়। আসলে হয় কি যে আমাদের সমাজে যারা দলিত থাকে, যারা অনেক দিন শোষণ নিতে 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 হঠাৎ সুযোগটা পায় যে রাজা হয়ে গেছে, তখন তার যে শাসন সেটা হয়তো আরো তীব্র হয়, আগের শাসকের চেয়েও অনেক তীব্র হয়। একদম।
আশা করি আমাদের বাংলাদেশে এখন তুমি ঘোষণা দাও তোমার নাট মঞ্চায়নের ডেট। আমাদের মঞ্চায়নের ডেট আসছে 4ই আগস্ট। আচ্ছা, শিল্পকলার মেইন হলে, ন্যাশনাল থিয়েটারে। সবাইকে আমন্ত্রণ জানাও। সবাই সদল বলে, বাচ্চা পরিবার সকলে মিলে আমাদের অ্যানিমেল ফার্ম দেখতে চলে আসবেন 4 আগস্ট। 4ই আগস্ট। আচ্ছা, তোমার কাছ থেকে শুনি এবার অদ্রিতা, এই মঞ্চ নাটকের আমার কতদিন রিহার্সাল করেছো, এখনো কতদিন চলছে? মানে রিহার্সেলের তো আজকে 1-1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস মানে হয়ে গেছে, আরো চলছে। এখন স্ক্রিপ্ট কতদিন পড়েছো, প্রম্পটিং কতদিন পড়েছো? আমাদের ওরকম করে মানে প্রম্পটিং এর সুযোগ দেওয়া হয় না, যে একবারে আমাদের টিচার একদম ব্লকিং, মানে একবারে ব্লকিং। যেদিন দেওয়া হয়েছে সেদিনই মুখস্থ করতে বুঝতে হবে। পেরেছি। আর তোমরা তো স্টুডেন্ট, আরো হ্যাঁ, কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাট টিচাররা খুবই ফ্রেন্ডলি, খুবই। হ্যাঁ, বলো তোমার গল্প বলো। এই যে মঞ্চ নাটকে তোমার ক্যারেক্টার, এই যে রিহার্সাল করছো, তোমার ফিলিংস, সামনে যে শো, তোমার কাছে আমার যখন যেদিন ক্যারেক্টার ডিস্ট্রিবিউট হয়, মলি চরিত্রটা আমি অভিনয় করব, এটা হচ্ছে মলি ঘোড়া, ওয়ান কাইন্ড অফ খুব সুইট এবং ঢঙি ঘোড়া যেটাকে বলে, মানে খুব সাজগুজ বিলাসিতা। তার জীবনে হচ্ছে গিয়ে চিনি খাওয়াটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সে চিনি খাবে, চুলে মানে ওর মতো প্রতিবাদী না, না, দিন দুনিয়ার কোনো খবর নেই, না, সে নিজে ভালো থাকলেই ভালো। নিজে খুব নিজের প্রতি খুব কেয়ার, মানে বাবা আমি একটু আমার মতো সাজগুজে করে থাকবো, সব সময় হচ্ছে গিয়ে মানে চিনি খাওয়া নিয়ে আমি ব্যস্ত থাকবো, চুলে একটু লাল ফিতে বাঁধবো। এটা খুবই সুইট একটা ক্যারেক্টার, মানে এটা আমার সাথে খুব যায়, আমি মন মতো একটা ক্যারেক্টার পেয়ে গেছি। আচ্ছা, ভালো স্যাটিসফ্যাকশনটা, এটা তো বিশাল একটা ব্যাপার। সবচেয়ে ভালো লাগে হচ্ছে নাটকের বিষয়, আর কি বলবো, এনারা তো যা বলার বলে দিল অ্যানিম্যাল ফার্ম সম্পর্কে। যেমন আমাদের টিচার যে সাইদুল রহমান লিপন স্যার, যখন আমাদেরকে রিহার্সেল করায়, সবচেয়ে যখন ওই জায়গাগুলো ধরে যে আরে বাবা তুমি তো এইভাবে অনেক ঢং করো, এখন একটু ঢং করো না, তোমার ঢং করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এই জায়গাগুলো না, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে যখন নাকি করি, তখন খুবই নিজেকে ওই জায়গাটা ফিল হয় যে না, হয়তো বা স্যারের কিছু মানে শিক্ষা আমাদের ভিতরে যাচ্ছে, মানে পাচ্ছি স্যারের কিছু ছায়াটা, যেন স্যারের ছায়াটা যেন সবসময় থাকে, হয়তো বা তাহলে কিছু ভালো কিছু করতে পারবো। তো মলির ব্যাপারটা হচ্ছে এমন যে মলি তো খুব মানে খুব চঞ্চল টাইপের একটা মেয়ে থাকে। বিপ্লবের ডাক কিন্তু মূলত ওর থেকেই দেয়া, চিনির বিষয়টা। চিনি ওর হচ্ছে, ওর ধারণা আছে যে এত বিপ্লব হচ্ছে, ক্লোবার আছেন এখানে, মুরিয়েল আছে, বেঞ্জ আছে, অনেকগুলো ক্যারেক্টারই আছে, নেপোলিয়ন। কতগুলো ক্যারেক্টার প্রায় এখানে সব মিলিয়ে হবে 8টা বা 10টা এরকম। মানে মঞ্চে অভিনয় করতে অভিনয় আমরা করছি 22। এটা কোরাস, ওই অনেক ক্যারেক্টার ছিল, ওগুলাকে আরো শর্ট করা হয়েছে, মানে একজনই ডুয়েল ক্যারেক্টার করে ফেলতে হচ্ছে, কারণ এটা অ্যানিমেল ফার্ম, প্রচুর অ্যানিমেল। তো তো তারপর সেখান থেকে হচ্ছে মানে আমি যখন এই ক্যারেক্টারগুলো মানে আমি আমার মলি ক্যারেক্টারটা যখন প্লে করি, মানে আমার ছোটবেলাটা আমি খুব ফিল করি যে টু বি অনেস্ট আমি এরকম ঢঙই তো ঢঙি। প্রতিফলন তাহলে তোমার আমার ক্ষেত্রে প্রতিফলন হয়ে গেছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার নিশ্চয়ই হয়তো এই লাইফটা দেখছে যে একদম বুঝে শুনে আমাকে ক্যারেক্টারটার জন্য সিলেক্ট মানে করে দিছে। ডিরেক্টররা রিড করতে পারে কাকে কোনটা যাবে। আর মলির যে বিষয়টা, মলি হচ্ছে গিয়ে, মলিও প্রতিবাদী বলবো না, মলি হচ্ছে গিয়ে নিজের খুব নিজেকে নিজে কেয়ার করে, যে ওয়ান কাইন্ড অফ একটু লাল ফিতেতে সে খুশি হয়ে যায়, চিনিতে সে খুশি হয়ে যায়, তার স্পেসিফিক কোনো চাহিদা নাই। যে তার ধারণাই হচ্ছে এটা যে আমি বিপ্লব যদি হয়, বিপ্লব যদি করে, বিপ্লব করার পরে হচ্ছে গিয়ে আমি এই জিনিসগুলো করতে পারবো, আমি একটু চিনি খেতে পারবো, আমি একটু লাল ফিতে বাঁধতে পারবো, এটাই মলির চাওয়া। ওইটুকুই চাওয়া, ওইটুকুই একটা জায়গা মলি। মলি হচ্ছে কোনো প্রতিবাদ না, ক্লোভার যেমন খুবই প্রতিবাদী, মলি বাবা প্রতিবাদ লাগবে না, আমি একটু চিনি খাবো, ফিতে পড়বো, এনাফ। এরকম কোন দৃশ্য আছে তোমরা তিনজন একসাথে হয়েছো? ওদের দুজনের, আমাদের দুজনের আছে, আমাদের দুজনের আছে। দু তিনটে সংলাপ বলতে পারবে? পারবো। যদি আমি বলি, আমি তো নিজের এখন যে ভয়েসে কথা বলছি, এই ভয়েসে আমার মানে ডায়লগ না, ওইটা খুবই একটু কর্কশ এনিমেল। হ্যাঁ বলো, আরো বলো, সেটাই তো ভালো। যেরকম আমি কবিতা পড়তে থাকি আর যথারীতি উনি আমাকে বিরক্ত করতে আসছে। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সঙ্গে তার হয় না কো দেখা। মুরিদি, ও মুরিদি, কি হয়েছে? 3 দিন ধরে জ্বরের জন্য একটা কথা জিজ্ঞেস করছি তো করছি,
করছি তো করছি, কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা না কেউ দিতে পারছে না। আমি জানি আমার এই প্রশ্নের উত্তরটা তুমিই দিতে পারবে। তুমি তো আবার ঘাসের সঙ্গে বই পুস্তক খাও, জ্ঞানী জ্ঞানী কথা বলো। মলি, এত আবল তাবল না বলে কি জানতে চাস সেটাই বল। আচ্ছা মরিদি, এই যে সবাই বিপ্লব বিপ্লব করছে, মনুষ্যহীন পৃথিবী বানাবে বলছে, সেই পৃথিবী সব চিনি কি আমরাই খেতে পারবো? কি কি খাবি তুই? চিনি চিনি, আই মিন সুগার। হ্যাঁ, এতটুকুই থাকি, সব যদি হয়ে যায় তাহলে না না না, 4 আগস্ট 4 তারিখে কেউ কিছু দেখবে না। না না, ঠিক আছে ঠিক আছে, আকর্ষণী রয়ে গেল। হ্যাঁ, ভালোই লাগলো, মানে বেশ জমবে নাটকটা আর কি। হ্যাঁ, তো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, গল্প বোধহয় আরও আমাদের রয়েই যাবে হয়তো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আর 4 আগস্ট এই নাটকটি আপনারা অবশ্যই দেখবেন শিল্পকলা একাডেমিতে। ফিরে আসছি এক্ষুনি আমরা একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। জীবনের প্রতিফলন, আসলে জীবনের প্রতিফলন আমরা প্রতিটি মুহূর্তেই পাই। এই যে আজকে মঞ্চের এই নাটকটি হবে সামনে, এখানে যে বিভিন্ন চরিত্রগুলো মানে এক একজন এক একটা চরিত্রে অভিনয় করছে, সেখানেও কিন্তু সমস্ত জীবনের প্রতিফলনই আমরা দেখতে পাই। এটাই হচ্ছে জীবনের প্রতিফলন। তো ফিরে যাচ্ছি আবার আমাদের আড্ডায়, আর নিশ্চয়ই এতক্ষণে জুমের বন্ধুরা চলে এসেছে আড্ডা দিতে। তো আমাদের গল্প আরও জমে উঠবে। তো অদ্রিতা, তুমি লাইফস্টাইল নিয়ে কিছু বলতে চাচ্ছিলে? হ্যাঁ, বলো। আমার লাইফস্টাইলটা একদমই ডিফারেন্ট। আমি হচ্ছে গিয়ে মানে আমার প্রতিটা সন্তানই তো তার পরিবারের খুব আদরের থাকে, আমি মনে হয় একটু বেশি আদরের। মানে বিষয়টা এমন যে আমি তো উত্তরাতে পড়াশোনা করি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে আমি পুরান ঢাকা তাঁতিবাজারের মেয়ে। আচ্ছা। তো এখন সব কিছু মিলে মানে আমার এই ডিপার্টমেন্টে পড়ার প্রতি সেই আগ্রহটা ছিল বিধায় আমি অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমি এখানে পড়াশোনাটা করতেছি। যেমন সকাল আমার ঘুম থেকে উঠতে হয় হচ্ছে গিয়ে 6টার দিকে উঠি আমি ঘুম থেকে ওঠার পরে দেন রেডি টেডি হয়ে আমি 7টার মধ্যে 7:20-এর মধ্যে মেট্রো ধরাই লাগে, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যায় 9টায়। তো তারপর দেখা যায় ক্লাস শেষ করে আমার শ্যুট ট্যুট যদি থেকে থাকে, যে শ্যুট থাকে সেখানে আমি শ্যুট টুটে যাওয়ার পর শ্যুট কমপ্লিট করে আবার ক্লাসে ইন করি কোনো না কোনোভাবে। আমি ক্লাস মিস দেওয়াটা আমি সহজে পছন্দ করি না। তো সব কিছু মিলে যখন কি আমি সব কিছু শেষ হয় আমার, মানে সব কিছু করা, দেন হচ্ছে গিয়ে আমি আবার ক্লাসে জয়েন করার পরে আমি স্যারকে গিয়ে বলি, স্যার আজকে আমি চলে যাই, স্যার আজকে আমাকে ছুটি দিয়ে দেন। বলতেছে যে কেন, তুমি আরেকটা ক্লাস আছে, ক্লাস করে তারপর যাবে, ক্লাস গ্যাপ দেওয়া যাবে না। না স্যার আজকে আমাকে ছুটি দিয়ে দেন। তো তখন আমাকে টিচার, মানে আমাদের যে সাইদুল রহমান লিপন স্যার আছেন, উনি আমাকে একদম পিতৃতুল্য, মানে আমার বাবার সমতুল্য, মানে আমার বাবার মতো গাইড করেন সবসময়। তো সেখান থেকে বলতে তোমার আল্লাহ যে কবে কমবে, স্যার আমি অনেক কষ্ট করি, আমি অনেক দূর থেকে আসি। বলতেছে স্যার বলতে এখানে থেকে যাও, উত্তরাতে থাকো, দেন হচ্ছে পড়াশোনা করো। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে পুরান ঢাকায় আমার বড় হওয়া, আর আমি যত কাজ হয় আমার মিডিয়াতে, তোমার ভালো লাগবে না নতুন ঢাকা? আমার কখনোই ভালো লাগবে না। আমার না, আমার জমজমাট পছন্দ সবসময়। আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, একটু তাদের সাথেও গল্প করি। মিষ্টি আপু কেমন আছেন? আপনাকে দিয়ে আজকে গল্প শুরু হোক, জীবনের প্রতিফলন। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? মেমি আপু কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে ঠিক আছে, আজকের বিষয়টা জানেন তো, জীবনের প্রতিফলন। জি জি, বলুন ছোট্ট করে। জি আচ্ছা, তো অনেকক্ষণ ধরেই শুনছি শুরু থেকেই, খুব ভালো লেগেছে। আপনি ওই যে ওদেরকে আসলে বাচ্চা বাচ্চাই মনে হচ্ছে, আমার কাছেও তাই মনে হয়েছে, কিন্তু ওদের জীবনের যে গল্পগুলো আমার খুব ভালো লেগেছে শুনে। ওদের জন্য অভিনন্দন এবং শুভকামনা। আর জীবনে প্রতিফলন, জীবনে তো প্রতিবারই কিছু না কিছু আমাদের জীবনে নতুন করে আসে, এবং নতুন যখনই যা কিছুই আসুক না কেন সেটাকে খুব সুন্দরভাবে এনজয় করি এবং ভালোভাবে পজিটিভলি, মোট কথা পজিটিভলি নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বিষয়।
যেমন আমার পাঠাগার, যে আমার যে পাঠাগারটি আছে নবস্বপ্ন পাঠাগার, তো পাঠাগারে যখন আমি কাজ করতে যাই সেখানে আমি ছেলে মেয়েদের সঙ্গে ওদেরকে দেখে আমার মনে হলো যে ওদের বয়সী মেয়েরা আমার পাঠাগারে যখন আসে তখন আমার খুব ভালো লাগে। এবং মাঝে মাঝে বই নিয়ে যখন ওরা তর্ক বিতর্ক ওদের মধ্যেই হয়, তখন আমি ওটা দেখে যখন ওদেরকে আমি হ্যান্ডেলিং করার চেষ্টা করি, তখন আলাদা একটা রূপ ওদের দেখতে পাই। এটা আসলে আমার মেসেজটা ছিল। তো খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। মিষ্টি আপু, মিষ্টি আপু মিষ্টি মিষ্টি করে হাসছেন, এখন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলুন। আপু শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। অনেক ভালোবাসা, আদর আর আপনাকে সম্মান, সালাম। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আজকের বিষয়টা নিয়ে একটু বলুন ছোট করে, জীবনের প্রতিফলন। জীবনের প্রতিফলন। আপু, আমরা ছোটবেলায় ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, কষ্ট করেছি, আদর পেয়েছি, খেলাধুলা করেছি, সবকিছুর একটা ইফেক্ট পড়ে পরবর্তী জীবনে। যেমন আমার ইফেক্টটা আমার মেয়েদের উপর পড়ছে, আমি যেভাবে চলেছি চেষ্টা করছি সেরকম বা তার চেয়ে ভালো চলতে। আর আপু, জীবনের প্রতিফলনে আমি বলবো আমাদের চাইল্ডহুড থেকে একদম আমাদের কঠোর পরিশ্রমের শিক্ষা থাকতে হবে, আমাদের সৎ সংযম অধ্যাবসায় জানতে হবে। জীবনে যে যত পরিশ্রম করবে তার জীবনটা তত সুন্দর হবে। এটা আমি আমার সন্তানদের এবং আমার ছাত্রীদের শিখাই যে আমরা আরাম করব, আনন্দ করব, কিন্তু সবকিছুর একটা লিমিট রেখে। এবং প্রতিফলনটা আমি বলবো যে যেমন কর্ম তেমন ফল। তাই আমি যা কাজ করব আমি সেই ফলটা তেমন পাবো। দুটো লাইন গান গেয়ে শেষ করি আপনার সাথে গল্প। দুটো লাইন গান হবে? আচ্ছা আপু, ওয়েদারটা তো খুবই মেঘলা, তাইলে একটা মেঘলার গান করি। আচ্ছা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিনে যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ, ভালোই, খুব মজার মানুষ একজন। আচ্ছা, আরেকজন আমাদের কি বলবো, জুমে আরেকজন বন্ধুকে দেখতে পাচ্ছি, মুক্তি বেগম। মুক্তি আপা শুনতে পাচ্ছেন? মুক্তি আপা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আসলাম। আগে নিয়মিত আসা হতো, এই যে মিষ্টি মিষ্টি গান শোনা হতো মিষ্টি মেয়েদের। দুই মিষ্টি একসঙ্গে আছে। এখন আসলে অনেক ব্যস্ততার কারণেই হয় না। তো অনেক ভালো লাগছে। আজকে যখন আমার ফেসবুকের মেসেঞ্জারে হাসিনা আপু বললো যে আজকে তোমার জন্মদিন, আজকে তুমি কিন্তু জুমে জয়েন করবা। বাহ, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। অনেক অনেক দোয়া আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস। খুব ভালো লাগলো। মনে হয় আমার মোবাইলের সমস্যা হয়েছে, নেক্সাস টেলিভিশনের ইয়েটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে কিছু বলবেন? হ্যাঁ, জীবনের প্রতিফলন। আসলে জীবন তো জীবনের মতো চলবে, কিন্তু আমরা যারা কাজ করছি, আমি একজন যেমন উদ্যোক্তা, একজন ট্রেনার, আমাদের কাজগুলো কিন্তু আমাদেরকে করে যেতে হবে, কাজ করে যেতে হবে নীরবে, এর কোনো বিকল্প নাই। আমাদের মেয়েদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, এটাই হচ্ছে আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও শুভ জন্মদিন। আমরা একটা হাততালি দেই জন্মদিন উপলক্ষে। হ্যাঁ, ভালো থাকবেন, অনেক ভালো। ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওর এই বন্ধুদের কাছে। বলো, তোমাদের মধ্যে একজন শুরু করে দাও তোমাদের নাটকের গল্প। আজকে শুধু নাটকের গল্পই হবে, আর তোমাদের বিশ্ববিদ্যালয়ের তো মজার মজার স্মৃতি আছে, সেগুলোও বলতে পারো। আমি একটু এই যে আমাদের গেস্টদের কথা রেশ ধরেই বলতে চাই যে জীবনের প্রতিফলন। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হয় যে প্রচুর পড়াশোনারও চাপ থাকে, সাথে প্রোডাকশনের চাপ থাকে, এবং আমরা পড়াশোনার পাশাপাশি আমরা প্রত্যেকেই মিডিয়া, টেলিভিশনে অভিনয়ের সাথেও জড়িত। তো এমনও হয় যে জীবন সংগ্রামে প্রতিদিন হার্ডওয়ার্কের যে গল্পটা, যে সারা রাত দেখা গেছে যে পড়েছি,
পরের দিন সকালে পরীক্ষা, তো সারা রাত পড়ালেখা করে পরের দিন সকালবেলা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে আবার গিয়েছি শুটিং সেটে, সেখানে রাত অবধি কাজ করে আবার বাসায় গিয়ে আল্লাহ ঘুমাবো কখন, পরের দিন আবার পরীক্ষার একটা প্রিপারেশন, এবং এরপরে রিহার্সাল। দেখা যায় এই পরীক্ষা শ্যুট এর মধ্যেও রিহার্সালে দেখা যায় 12 ঘন্টা করে সময় দেওয়া লাগছে। এটা আমাদের জীবন সংগ্রামের একটা অংশ হয়ে দাঁড়ায় একটা সময়, যে এবং এটা এত এনজয় করে সুন্দর সময়ের একটা স্মৃতি, এই জীবনটা আর আসে না। এবং এই পরিশ্রম করার যে আনন্দটা, যে পড়াটাও অভিনয় নিয়ে, পরের দিন রিহার্সালে যখন যাচ্ছি 12 ঘন্টা রিহার্সাল এবং সেই হার্ড ওয়ার্ক, তাও খুব মনে হচ্ছে যে গায়ে লাগে না, বাসায় গেলে মনে হয় যে ঘুমটাও খুব আরামের হয়। পুরি খাওয়া মাঝখানে এক কাপ চা, কিন্তু সেটাও যেন কত অমৃত। এটা আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের সকলের একটা জীবনের অংশ হয়ে গেছে, যে পড়ালেখা, হার্ড ওয়ার্ক, সাথে যারা আমরা বাইরে কাজ করি, শুট, সবকিছু মিলিয়ে আমাদের জীবনটা একটা ব্যালেন্স তৈরি করে। একদম, আসলে আমাদের ইউনিটিটা অনেক ভালো, আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকের সাথে প্রত্যেকের কমিউনিকেশন খুবই ভালো। তোমাদের গল্প শুনেছি আমি এই সেটে আসার আগে, আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবের প্রোডিউসার জাকিয়া সুলতানা, হ্যাঁ, সেই তোমাদের কথা খুব সুন্দর করে বলেছে যে ওরা স্টুডেন্ট, সামনে ওদের নাটক। কিছু বলার আছে? জাকিয়া ম্যাম আমাদের ডিপার্টমেন্টে এখন জয়েন করেছেন, তো ম্যামকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে এই সুযোগটি করে দেওয়ার জন্য। প্লাস ম্যাম আমাদের অনেক টেক কেয়ারও করেছেন, যে তোমরা কিভাবে যাবে, কিভাবে সবার সাথে কোঅর্ডিনেট করা। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টেক কেয়ার করার জন্য। কি বলছিলে তুমি? না, ম্যামের কথাই বলছিলাম যে ম্যাম যথেষ্ট মানে ওয়ান কাইন্ড অফ কি বলবো কৃতজ্ঞতা প্রকাশ করছি ম্যামের কাছে, এত সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করা আমাদেরকে, মানে ফিক্সলি যে আমরা কিন্তু ভয় পাই, আমরা থিয়েটার করতে পারি কিন্তু আমরা কিন্তু ভয় আছে ভেতরে, তো ম্যাম যে সাহসটা আমাদেরকে দিয়ে এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করানো। তোমাদের মধ্যে তো স্বপ্ন দেখছে, শিক্ষকরা তোমাদের মধ্যে স্বপ্নটা দেখছে যে তোমাদের মধ্যে একটা স্বপ্ন আছে, স্বপ্নটা তোমরা পূরণ করবে। তো শিক্ষকরা যদি তোমাদেরকে এতটুকু সাপোর্ট না দেয় তাহলে তো হবে না। আর সব থেকে যে মানে ওনার প্রতি কৃতজ্ঞতা ম্যামের কাছে এই জন্য যে 4ই আগস্ট আমাদের এই নাটকটা মঞ্চায়িত হবে, তার আগে আমরা এখানে আসতে পারলাম, জিনিসটা আমরা আরো জানাতে পারলাম। বেশি দিন নেই তো, আর দুদিন। হ্যাঁ, তোমাদেরও তো, আমারই তো এখন টেনশন হচ্ছে, আর মাত্র 2 দিন। আমরা আজকেও রিহার্সাল করে আসার আগে রেডি হওয়ার চিন্তা করতেছিলাম যে 2 দিন পর শো কি যে করব আল্লাহই জানে। তো এখন পরিবারে ফিরে যাই, এই যে এখন যে জায়গাটা আছো, কাজ করছো, পরিবার তো চেয়েছিল অন্য কিছু, এই পরিবারের সাপোর্ট, এখন তারা কি ভাবছে, তারা এসে তোমাদের কাজ নিশ্চয়ই দেখছে, এটা নিয়ে একটু গল্প শুনি তোমাদের। যেমন আমার আম্মু একদমই রাজি না, অভিনয় করা যাবে না বা মিডিয়া নো। তো আমার যেটা হতো যে ইউনিভার্সিটিতে উঠবো, নাট্যকলা বিভাগে পড়বো, তা আম্মু বলে তুই তো অভিনয় পারিস না, তুই কি অভিনয় করবি। তো প্রথম যখন আমি মঞ্চে দাঁড়াই বা মঞ্চে এসে আমাকে দেখে, তো ওটা দেখার পর আম্মুর হয়তো বা এরপর থেকে আম্মু একটু বিশ্বাস করে যে না, ও হয়তো আমার মেয়ের হবে। এখন সে দিন রাত আমাকে সাপোর্ট করে। মানে আমি এটার প্রত্যেকটা মাকে বলতে চাই যে আপনার মেয়েকে একটু বোঝেন যে তার পটেনশিয়ালিটিটা কোথায়। যেমন এখন আম্মু আমার শুটিং হোক বা আমার মঞ্চ হোক, আমি অসুস্থ, আমার শো, আম্মু রোজা রেখে হলেও আমাকে এখন চায় যে আল্লাহ আমার মেয়েটা যেন মঞ্চে গিয়ে মানে ভালো করে শো করতে পারে। বা আমার গলা ভাঙা, আমার মা সকালবেলা উঠে একটু চা করে দেওয়া যে না বাবা তোমার গলাটা ঠিক করতে হবে। তো এই সাপোর্টটা যদি আমার মা আমাকে না দিত, আমি এত দূর আসতে পারতাম না। সাপোর্টটা যেমন পেয়েছো, সাপোর্টটা পাওয়ার জন্য তোমাকে প্রমাণ করতে হয়েছে। এই গল্পে আবার আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে নিজেকে প্রমাণ করতে হয়, কেউ কখনো সেদে সেদে কাউকে কিছু দেয় না। একটা কথা আছে না, কান্না না করলে মা বুকের দুধও খেতে দেয় না। তো সুতরাং নিজের যোগ্যতাই সব আদায় করতে হয় পজিটিভলি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। একেবারেই শেষ পর্যায়ে আমাদের এই আড্ডার গল্প অনেক বাকি, কিন্তু রয়ে গেলেও রেশ থেকে যাবে, তারপরেও একটা আনন্দ নিয়ে আমরা বাড়ি ফিরব।
মাইশা বলো। আমার জীবনের এখন ফিউচার প্ল্যান হলো যে আমি নাটক নিয়ে, থিয়েটার নিয়ে বাইরে পড়াশোনা করতে চাই এবং আই ওয়ান্ট টু হ্যাভ আ পিএইচডি। আচ্ছা, এরপর যদি আল্লাহ সে দক্ষ করে আমাকে, তাহলে প্রফেসর হিসেবে জয়েন করতে চাই খুব নাট্যকলা বিভাগেই। অভিনয়টা তুমি আসলে করবে না, তুমি শিক্ষকতার দিকেই যেতে চাচ্ছ? অভিনয় শিক্ষক, হ্যাঁ অভিনয়ের শিক্ষক, কিন্তু আছে না যে কেউ ডিরেকশনে চলে যাবে, কেউ অভিনয় করবে, আমি কেউ শিক্ষকতায় চলে যাবে। আমি অভিনয়টা খুব করে করতে চাই এবং অভিনয় এটা আমার কাছে মনে হয় আমি হয়তো অভিনয় ছাড়া আর কিছু পারি না। বুঝতে পেরেছি, মানে যা কিছু তোমার সব অভিনয় ঘিরেই, এর বাইরে কিছু না। তোমার? আমিও নাট্যকলা বিভাগে শিক্ষকতাই করতে চাই। তোমাকে তো এখনই আমার শিক্ষক শিক্ষক মনে হচ্ছে। কিন্তু সেটা অবভিয়াসলি ডিরেকশনের উপরে, কারণ আমি যখন থেকে মূলত নাট্যকলা ভালোবাসার বা এই জার্নিটাতে ভালোবাসার শুরুটা হয়েছেই যখন দেখি যে ডিরেকশন, মানে টিচাররা ডিরেকশন দিচ্ছে, দিয়ে এত সুন্দর করে সিনক্রোনাইজেশন করে একটা সিন বা একটা অ্যাক্টরকে তৈরি করছে, তো সেই জায়গা থেকে আমি ডিরেকশন করতে চাই। আর এই তো ভালো, শুভকামনা তোমার জন্য, তোমার মনের আশা পূর্ণ হোক। অর্জিতা? আমার জায়গাটাও কিন্তু সেম হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না কেন। আমার বাবার ড্রিম ছিল হচ্ছে গিয়ে আমাকে লেকচারার হিসেবে সে দেখবে, আমার বাবার ইচ্ছে, এবং আমারও জায়গাটা ওই রকমই দাঁড়ায় গেছে। এবারে আমি এই বিভাগে পড়ার পর থেকে যখন প্রতিটা লেকচারারকে দেখছি যে এরা এইভাবে লেকচার দিচ্ছে, এভাবে বোঝাচ্ছে, এভাবে খুব মানে আমাদের পড়া বা আমাদের নাটকগুলোকে এইভাবে প্রভাবিত হচ্ছে। ওই যে জীবনের যে প্রতিফলন বলি না, মানে আলটিমেটলি তাই হচ্ছে আর কি, প্রতিফলন সবার জীবনে সেটাই প্রতিফলন। আমাদের প্রফেসররা আমাদের এত ভালোবাসেন যে আমরা আসলে ওনাদের দেখে আইডলাইজ, যে দে আর এক্সেলেন্ট। তখন আমার নিজ থেকেই মনে হচ্ছে যে না, আমি লেকচারার হিসেবেই থাকবো। আমি এখানে অনার্স করে যাওয়ার পরে আমি হচ্ছে বাইরে চলে যাব, এটা আমার হচ্ছে প্ল্যান। বাইরে থেকে পড়াশোনা করে এসে হলেও আমি লেকচারার হব, বাবা আমি এই বিভাগেই থাকতে চাই, এই বিভাগ থেকে আমি সরবো না। আমরা শুনেছি একটু গান শুনবো একজনের। অর্জিতা, তোমারই বোধহয় গাও না? এখানে তো আমরা কেউ গানের শিল্পী না, তোমার যেমন মন চায় গাও। আমি তো আজকে রিহার্সাল করে আমার গলার কোনো দরকার নেই। তুমি যদি অভিনয় খারাপ করতে তাহলে বলতাম তুমি অভিনয় জানো না, কেন করছে অভিনয়, এখানে তো তোমার দোষে ধরার কিছু নেই। গাও, গেয়ে ফেলো দিদি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। থ্যাংক ইউ আপু, আমি আজকে ভালোই তো গেয়েছো, ভালো, বাহ। কিন্তু ও যে ভালো গান করে এটা আমি জানতাম না, আজকে জানলাম। আজকে প্রতিভা বের হয়ে আসলো, আজকে মনে হয় না আমি খুব একটা ভালো গেয়েছি। সুপ্ত প্রতিভা। এবং মঞ্চে আসলে কি, মঞ্চে তো সবকিছু লাগে, নৃত্য না, তারপরে গান, কবিতা, সবকিছু মিলিয়ে কিন্তু অভিনয়টা ভালো হয়, খুব প্রয়োজন হয় নাটকে, তখন অভিনয়টা খুব ভালো হয়। তো মাইশা, তোমার কোনো কারিশমা দেখাবে, সুপ্ত প্রতিভা? প্লিজ প্লিজ। আমি তো গান গেতে পারি না, আর আজ তো কণ্ঠ ভালো না খুব একটা। ভালো না খুব একটা, না? তারপরে 2 লাইন গাও। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু ছোট কবিতা বলতে পারি, বলো। একটু রোমান্টিক বিচ্ছেদ। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? বাহ, দারুণ দারুণ। এই যে সুপ্ত প্রতিভা বের হচ্ছে, তোমার কোনো সুপ্ত প্রতিভা বের হবে নাকি? আমি ওই
সংলাপ বলতে পারবো আর নাচতে পারবো, এই গান আর কবিতা। তা আমরা এইমাত্র আমাদের জুমে এক বন্ধুকে দেখেছিলাম, আবার হারিয়ে গেল। তো বলো তোমার দুটো সংলাপ শুনি, তারপরে আমরা বিদায় নেই। দুটো সংলাপ, ওর সাথে আমার কোনো সংলাপই নেই। ওর সাথে আছে, বলো, দুজনে মিলে বলো, শুনি না একটু। এটা আমারও না, এটা হচ্ছে আমরা কোরাস যে চিনি খাবি এটা করি, ওইটা জাস্ট আমরা মজা করে কোরাস নিয়ে, এটা আমাদের তিনজনের হবে। একটু ঢং দেখাই। হ্যাঁ না আমি বলি, দুজনই একসাথে বলি। তুমি স্নোবলের ডায়লগটা দিয়ে দাও। কোকা কোকি কোকা কোকি। ও মাই সুইট স্নোবল, বলো না বিপ্লবের পরে কি চিনি পাওয়া যাবে? বিপ্লব না, বিপ্লবের পর চিনি পাওয়া যাবে। শেষ? আচ্ছা ঠিক আছে, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের প্রত্যেকের গল্পে যেটা আমি বুঝেছি যে পরিবারের ইচ্ছে ছিল একরকম তোমাদের পড়াশোনার ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, কিন্তু তোমরা তোমাদের নিজের ইচ্ছেই এই জায়গাটায় এসছো। তার মানে পরিবার অপছন্দ করছে তা না, কিন্তু ফার্স্ট চয়েস ছিল প্রত্যেকের পরিবারের অন্য। সেই ব্যাপারটা একটু বলো যে এখন তোমার পরিবারের অবস্থাটা কি? এখন পরিবারের অবস্থাটা হচ্ছে, আমার মা এখন, আগেও তো উনি সাপোর্ট করেছেন এখানে ভর্তি হওয়ার পর, আর মূলত আমার এতদিনের জার্নিটা ওনার জন্যই। উনি বলেছে যে করো, চেষ্টা করো, ধরে রাখো। তো উনি বরাবরের মতন সাপোর্টিভ, আর আমার ফ্যামিলিতে সবাই সাপোর্টিভ। বাট এখানে একটু ঝামেলা হচ্ছে যে এখন আমার বাবা জানেন না। তো আশা করছি যদি সে জানে, যদি আমি সেরকম একটা, অবশ্যই যদি নিজের সৎ থেকে যদি সেরকম একটা পর্যায়ে যেতে পারি, ইনশাল্লাহ আমার বাবাও সেটাতে খুশিই হবেন। কারণ দিন শেষে সেও চায় তার মেয়ে ভালো একটা জায়গায়, সন্তানও চায় বাবা মাও খুশি থাকুক। অর্জিতা, মাইশার গল্প তো শুনেছি, তোমার গল্পটাই বাকি আছে। এই যে পরিবারের চাওয়া আর তোমার চাওয়া, ফাইনালি তুমি জিতে গেলে। আমার বিষয়টা হচ্ছে, আমার পরিবারের এখন সবাই প্রচুর সাপোর্টিভ আমার বিষয়ে, অনেক মানে সাপোর্ট করছে। বিশেষ করে আমার বাবা খুবই, আমার মা তো স্কুল টিচার, তিনি হচ্ছে সবসময় চাইতো যে মেডিকেল লাইনেই পড়ো, কিন্তু আমি তো আসলে পড়িনি। তো সেই জায়গাটা থেকে বাবা যেভাবে সাপোর্টটা করছে, আমি যদি তার সন্তান হয়ে ওই জায়গাটা না রাখতে পারি, এটা আমি সত্যি ব্যর্থ। হ্যাঁ, তো আমার জন্য দর্শকরাও আছেন, আপনিও আছেন আপু বড় হিসেবে, তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জায়গাটা, যে বাবাকে যেন আমি আমার সেই উচ্চ জায়গাটাতে দেখাতে পারি যে বাবা আমি জায়গাটা যেতে পেরেছি। একদম, হ্যাঁ অবশ্যই পারবে। প্রচুর সাপোর্ট করে আমার ফ্যামিলি, এটা সত্যি কথা। সন্তানরা যখন ফিল করে, মাইশা তোমাদের তিনজনকে বলছি যে বাবা মার চাওয়াটা যে ঠিক আছে, যেটা চেয়েছে সেটা হয়নি, কিন্তু যা হচ্ছে সেটা যেন তারা মেনে নেয় এবং তাদের ভালো লাগে। বাবার কথাই এটা আপু, যে তুমি, আমরা যেটা চেয়েছি হয়তো বা তুমি এটা করোনি, কিন্তু যে কাজটা করছো এটা যেন মন দিয়ে তুমি করো। একদম, হ্যাঁ, তোমাকে যেন আমরা সেই পর্যায়ে দেখতে পাই যে তুমি সাকসেস। আমি সাকসেসটা দেখতে চাই, বাবার কথাই একটা। সেই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবা এবং মা, বিশেষ করে আমার মা, অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে মা তুমি না থাকলে আসলে এতদূর আসতে পারতাম না। তোমার সাপোর্ট এবং তোমার যে ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম আমার প্রতি, আমি চিরকৃতজ্ঞ মা। ধন্যবাদ মা। এবং আরেকবার প্রোগ্রামটা জানিয়ে দাও, তোমাদের নাটকের মঞ্চায়ন, নাটকের নাম, কবে, কখন দর্শকদের? আমাদের নাটক অ্যানিম্যাল ফার্ম আসছে 4ই আগস্ট ন্যাশনাল থিয়েটার শিল্পকলা একাডেমির মেইন হলে। আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত। কটার সময়, কটা থেকে? সন্ধ্যা 7টায়। একটাই মঞ্চায়ন হবে আপাতত এখানে, এরপরে আর এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আমাদের এই 1 মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম যাচ্ছে, আমরা অনেক কষ্ট করছি। সেক্ষেত্রে যদি আপনারা এটা দেখেন, সেটাতে আমাদের অনেক ভালো লাগবে, মনে হবে যে কিছু আমরা করতে পেরেছি। আর আমি ওদের দুজনের হয়ে বলছি যে আমাদের 3 জনের, আমাদের টিচার, আমাদের পুরো ডিপার্টমেন্টের এটাই চাওয়া যে থিয়েটারটা যাতে বেঁচে থাকে, মঞ্চটা যাতে বেঁচে থাকে, সবাই যাতে আমরা একটু সময়, জীবনের একটু সময় বিনোদনের জন্য, নিজের ক্লান্তি তো আমরা বিভিন্নভাবেই দূর করি, সেই ক্ষেত্রে একটু সময় দিয়ে হলেও মনোযোগ সহকারে একটু আমাদের
নাটক দেখবেন, মঞ্চ দেখবেন। অনেক 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 ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে আপনারা শুনলেন তো বাচ্চা তিনটে কি সুন্দর করে বলছে যে আমরা এত অক্লান্ত পরিশ্রম করছি। আসলে মঞ্চ নাটকের দর্শকই কিন্তু মেইন। দর্শক থাকলে নাটকের মঞ্চায়ন আরও ভালো হয়, শিল্পীরা ভীষণভাবে উৎসাহিত হয়। তো আশা করি আপনারা মঞ্চ নাটকটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আড্ডা হবে, গল্প হবে পরের আড্ডায়।